শুধুই কি গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প পুণ্যভূমি। সকালে উঠিয়াই রাঁধুনির খোঁজে বাহির হইয়াছি। গৃহিণীর কষ্ট তো আর চোখে দেখা যায় না। এতগুলি কৃষ্ণের জীবের ভার একলা মানুষের পক্ষে বাস্তবিকই সহজ নহে। চাকর বাকরের পাঠ নাই, ঠিকা ঝি একটা, দুই বেলা আসিয়া বাহিরের কাজগুলা করিয়া দিয়া যায় মাত্র, বাকি সমস্তই তাহার ঘাড়ে। ইহার উপর আবার শুচিবাই, কাজেই মাজা বাসনগুলা আবার মাজিতে হয়। রান্নাঘরটাও ধুইয়া নিতে হয় বই কি, লোকেদের বাড়ির মতো এঁটো কাটায় একসা হইবে নাকি? ছি! ইহার কল্যাণে কৃষ্ণের জীবগুলারও দুর্গতির অন্ত নাই। তা কপালে দুর্গতি না থাকিলে কি আর একটা ঘরে একপাল আসিয়া ভিড় বাড়াইত? মোট সংখ্যা ভদ্র সমাজে উল্লেখযোগ্য নয় বলিয়াই চাপিয়া গেলাম। কিন্তু সত্য বলিতে কি, সব কয়টি যখন একত্র আহারে বসে অথবা দুইখানা ঘর জুড়িয়া ঘুমাই, দেখিলে হঠাৎ নিজেরই অবাক লাগে। অবিমৃষ্যকারিতা সম্পর্কে চেতনা আসিতে বড় দেরি হইয়া যায়। কিন্তু বর্তমান যুগের নারী হইলেও প্রেয়সী এ বিষয়ে ঠাকুরমা দিদিমাদের অনুকরণ করিতে দ্বিধাবোধ করেন না। বলেন, মানুষের তো হাত নেই, ভগবানের দেওয়া। ভগবান না দিলে মাথা খুঁড়লে একটা ছেলে মেলে। কিন্তু তিনি যখন সেই ভগবান দত্ত দেবদূতগুলিকে শুয়োরের পাল বলিয়া অভিহিত করেন, ব্যবহারও তাহার চাইতে উঁচু দরের কিছু করেন বলিয়া মনে হয় না। তখন বলিতে ইচ্ছা হয়, হে ভগবান, দান করিবার বেলায় যদি মাথার ঠিক রাখিয়া একটু হিসাব করিয়া চলিতে। করেই বা কি, কোলের মেয়েটার 12 মাস সর্দি কাশি, জ্বর তো লাগিয়াই আছে। তার উপরের ছেলেটার কেমন যেন নেলা খাপা মতো, 3-4 বছর বয়স হইল, আজও দাঁড়াইতে গেলে পড়িয়া যায়, কথা কহিতে পারে না। একটা অমানসিক দুর্বোধ্য চিৎকারে ক্ষুধা তৃষ্ণা বুঝাইতে চাই। কখনো কৃতকার্য হয়, কখনো প্রহার লাভেই প্রয়োজন মিটাইয়া লয়। মাতৃস্নেহ ফল্গুধারার মতো কোথায় যে প্রবাহিত হয় কে জানে। উপর হইতে ধুধু বালি ছাড়া বড় কিছুই চোখে পড়ে না। যে কয়টা ভালো ছিল, সম্প্রতি মামার বিবাহে হরিপুর ঘুরিয়া আসিয়া খাসা ম্যালেরিয়া সংগ্রহ করিয়া আনিয়াছে। বুঝুন ব্যাপার। বলিতে গিয়া বিপদ। কেন, কলিকাতায় কি রোগ নাই? হরিপুরের সকলে কি মরিয়া গিয়াছে? ইত্যাদি প্রশ্নের সদুত্তরে দিতে হয়। বিশ্ব সংসারের অপবিত্রতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিতে করিতে সর্বদাই যেন কেমন একটা বিদ্রোহী ভাব দাঁড়াইয়া গিয়াছে মহিলার। মনোজগতের কোথায় কি বিপর্যয় ঘটিলে এ রোগের সৃষ্টি হয়, সেটা মনোবিজ্ঞানের কথা। কারণ হয়তো একটা থাকিলেও থাকিতে পারে। আমি কিন্তু দেখি, অকারণ জল ঘাঁটিয়া হাতে পায়ে হাজা, অযথা স্নানের অত্যাচারে চুলগুলো প্রায় সকলেই বিদায় লইয়াছে। তীক্ষ্ণ কণ্ঠ ও তীব্র দৃষ্টি যেন দিন দিন প্রখরতর হইয়া উঠিতেছে। গায়ে জামা সেমিজের বালাই নাই, দিনের অধিকাংশ তো ভিজা কাপড়েই কাটিয়া যায়। বেশভূষার বিশেষত্বের মধ্যে কেশবিরল সিঁথায় চওড়া করিয়া সিঁদুর পরা, হাতে চুড়ির সহিত গাছ 8-10 লোহা। এতগুলো লোহা পরিবার হেতু কি জিজ্ঞাসা করিয়া একদিন ধমক খাইতে হইয়াছে। এ কথা নাকি বলিতে নাই। স্বামী বেচারার পলাইবার পথে বেড়ি দেওয়াই যদি লোহা পরিবারের প্রকৃত উদ্দেশ্য হয়, তবে সেটা সংখ্যায় যত বেশি হয় ততই বোধ করি মঙ্গল। অস্থি চর্মসার দেহখানা ও কাঁকড়ার দাঁড়ার মতো দুইটা হাতের বিরাম নাই, বিশ্রাম নাই। বিশ্রাম অবশ্য রসনারও নাই। অতটুকু একটা যন্ত্র হইতে কেমন করিয়া এমন অনর্গল শব্দ বাহির হইতে পারে, সেটাও কম বিস্ময়ের কথা নয়। পাখির মতো সরু গলায় মোটা শিরা দুইটা ফুলিয়া ফুলিয়া উঠে। প্রতি মুহূর্তে মনে হয় এই চিৎকারেই গেল বুঝি ছিঁড়িয়া। আশ্চর্যের বিষয় কিছুই হয় না।
তিনি যে একদা পরের ঘর হইতে আসিয়া এ সংসারে প্রবেশ করিয়াছেন, আমি অবশ্য সে কথা বহুকাল ভুলিয়াছি। তাহারই কৃপায় এ সংসারে কিঞ্চিৎ মাত্র স্থান পাইয়াছি ভাবিয়া কৃতার্থ বোধ করি। তিনি কিন্তু পূর্ব কথা বিস্তৃত হন নাই, এবং 2 বেলা তাহা স্মরণ করাইয়া দিতে ত্রুটি করেন না। নিত্যকার মতো আজও এ সংসারে আসিয়া পর্যন্ত দাসীবৃত্তি করিতে করিতে কেমন করিয়া তাহার ইহ ও পর উভয়কাল মাটি হইল, এ কথাটি তারস্বরে ঘোষণা করিতে মাত্র অর্ধ ঘণ্টাকাল ব্যয় করিয়া সবেমাত্র ঘরের বাহিরে পা দিয়াছেন। হতভাগা ছেলেটা ক্ষুধার বাহানা লইয়া আঁচল ধরিয়া টানিল। রাগে পিত্ত জ্বলিয়া গেল। যথাযথ সময়ে ক্ষুধা তৃষ্ণা পাইতে কি উহাদের লজ্জাও হয় না? আশ্চর্য! বাড়ির আবহাওয়া দেখিয়া ক্ষুধা বোধ করো, তা না। দুষ্কর্মের ফল পাইতে বিলম্ব হইল না। দিলি তো হতভাগা ছুঁয়ে, আজ ঠাকুর ধাঙ্গর কোথাকার। সঙ্গে সঙ্গে 2টা সশব্দ চাপড়। স্পর্শদোষ ঘুচাইয়া গিয়াছে যখন, তখন আর বাধা কি? কর্মফল উহাদের। যাক, এখন আর তাহার জন্য কিছুমাত্র বিকার বোধ করি না। 52 সহিত 65 ব্যবধান লুপ্ত হইয়া গিয়াছে। বরং ভগবানের হাত নামক অদৃশ্য বস্তুটাকে মানিতে শিখিয়া পর্যন্ত বেশ আরামেই আছি। নগদ 4 পয়সা খরচ করিয়া একখানা মোহমৃদ্গর কিনিয়াছি। অবসর সময়ে মনসংযোগের চেষ্টা করি। এমনই একবার বইখানা হাতে লইয়াছি। সেজ মেয়ে ফুটি ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া আসিয়া কহিল, বাবা শিগগির এসো, ফ্যান পড়ে মার হাত পুড়ে গেছে, ভীষণ পুড়ে গেছে। মুক্তকচ্ছ হইয়া ছুটিলাম। কিছুক্ষণ পূর্বে কাতব কান্তা গোছের যে উচ্চ চিন্তাটা মনের ভিতর আনাগোনা করিতেছিল, নিমেষের মধ্যে উধাও হইয়া গেল। ভীষণটা এদের কথার মাত্রা। ভালো লাগিলেও বলে ভীষণ ভালো। ভীষণটা বাদ দিলেও মন্দ পড়ে নাই দেখিলাম। সহানুভূতি দেখাইতে গেলে প্রায়শ বিপরীত ফল ফলিতে দেখি। সে পথ মারা এলাম না। প্রাথমিক প্রতিবিধানের পর কিছু ধাতস্থ হইয়া তিনি যখন তাহাকে বিস্তৃত হইয়া থাকার অপরাধে যমুনা দেবীর ভ্রাতাকে শখে অনুযোগ করিতেছিলেন, নম্রভাবে প্রস্তাব করিলাম, একটা বামুন ডাকলে হয় না? গৃহিণী খেদ ভুলিয়া কঠোর দৃষ্টিতে বিদ্ধ করিবার চেষ্টা করিয়া কহিলেন, বামুন ডাকবে? পয়সা ধরছে না? পয়সা জিনিসটা কখনো কাহারও না ধরিতে শুনি নাই, কাজেই উত্তর দিবার কিছু ছিল না। সবিনয়ে কহিলাম, সে যেমন করে হোক চলে যাবে, তোমারও তো বাঁচা দরকার। কে বললে দরকার? দরকার নেই। শীর্ণ নাসিকা কুঞ্চিত করিয়া গৃহিণী পুনরায় কহিলেন, বামুন দেখে তো ভারী সুবিধে। মুখ পোড়ারা আচার বিচারের কিছু জানে? সৃষ্টি সংসার এঁটো কাটা করে আমার মাথাটা খাক আর কি। মনে নেই সেবার? মনে ছিল না, বিলক্ষণভাবে মনে পড়িয়া গেল। এ ধৃষ্টতা আগেও করিয়াছি। গৃহিণী জ্বরে শয্যাশায়ী হইয়া পড়িলেন। চারিদিকে অন্ধকারে দেখিয়া একটা আনকোড়া উড়ে ধরিয়া আনিয়াছিলাম। সে সাপ ব্যাঙ যাহা রাঁধিয়াছে অম্লান বদনে গলা দিয়া নামাইয়াছি। গৃহিণী প্রথম দিন পথ্য করিয়াই তাহাকে পত্রপাঠ বিদায় দিলেন ও মন্তব্য প্রকাশ করিলেন, পেটে সর্বদা যাহাদের খাণ্ডব দাহনের আগুন জ্বলিতে থাকে, তাহারাই এই উৎকট পাঁচন বিনা বাক্যে গলাধকরণ করিতে পারে। তাহার অগ্নি অত প্রবল নয়। তাহার পরদিন সকালে চিন্তাকুলচিত্তে বাহির হইতেছি একটা করিতকর্মা লোকের সন্ধানে। দেখি 10 বছরের মেয়ে পানি গামছা পরিয়া রোয়াকের উপর তোলা উনুন জ্বালিয়া ভাত চড়াইয়াছে, আর তার জননী রান্নাঘরের ভিতর একটা উঁচু টুলে দাঁড়াইয়া ছুঁড়িয়া ছুঁড়িয়া কড়িবর্গার গায়ে গোবর জল নিক্ষেপ করিতেছেন। বিনা বাক্যে ফিরিয়া আসিয়া পরিত্যক্ত লেপখানা গায়ে দিয়া পাশ ফিরিয়া শুইলাম। ঘটনাটা স্মরণ হইতে একটু কঠিন ভাবে কহিলাম, ওসব বাই একটু কমাও তো এবার, মরবে নাকি? তাছাড়া 2 মাস বাদে আবার ছুটি নিতে হবে তো।
কারণ তাহার আবার সেবা সদনে যাইবার সময় সন্নিকট হইয়া আসিতেছিল। কথাটা উল্লেখে ভদ্রমহিলা চটিলেন, হাত মুখ নাড়িয়া বলিয়া উঠিলেন, আহা মরে যাই, ভারী আমার ছুটি দেনেওয়ালা। ভারী একটা নতুন কাণ্ড কি না? বরাবর যেমন চলেছে তেমনই চলবে। মানে ৮ বৎসর বয়স হইতেই বড় মেয়েটাকে মাঝে মাঝে সংসার চালাইতে হয়। এবার কিন্তু ম্যালেরিয়ায় ভুগিয়া মেয়েটার হালে হাল নাই। কহিলাম, পানিটার এবার যা অবস্থা তাতে। তবে আর কি, সমস্ত মেয়ে ঘরে রেখে আমি নিশ্চিন্দি মনে হাসপাতালে গিয়ে বসে থাকবো? বলতে লজ্জা হলো না একটু? উঁচু করিয়া খোপা বাঁধা আধময়লা একটা ফ্রক গায়ে ৩ বৎসরের ভাইটাকে কোলে লইয়া ওই রোগাকাঠি সমস্ত মেয়েটা ত্রিভঙ্গ মূর্তিতে কাছেই দাঁড়াইয়াছিল। চাহিয়া যেন লজ্জায় মরিয়া গেলাম। বিরক্তি গোপন থাকিল না। কহিলাম, তবে বামুনি রাখো। হ্যাঁ, বামুনি রাখবো বই কি, নিজের তাহলে বড় সুবিধে। তবে গোল্লাই যাও বলিয়া চলিয়া আসিলাম। দূর ছাই, মরুক আপনার দুর্বুদ্ধি লইয়া, আমার গরজ কি? কিন্তু গরজ আছেই, মোহ মুদগরটা ধাতস্থ না হওয়া পর্যন্ত থাকিবেও। এত কষ্ট চোখে দেখা যায় না। সেই পোড়া ফোস্কার ঘা, তাহার উপর আগুন তাত। বামুন খুঁজিয়া আনা নিত্যকর্মের মধ্যে দাঁড়াইল। আনি বটে, রাখিতে পারি না। কাহারও চেহারা দেখিলে নাকি হাতে খাইতে প্রবৃত্তি হয় না। কাহারও লম্বা টেরি দেখিলে সর্বাঙ্গ জ্বলিয়া যাই। কাহাকেও দেখিলে ব্রাহ্মণত্ব সম্বন্ধে সন্দেহ জন্মে। ১ পয়সায় যখন পইতা মেলে, হাড়িবাগদির ব্রাহ্মণত্ব লাভ করতে কতক্ষণ? এ কথার উত্তর আমাকেই যোগাইতে হয়। বুড়া ধরিয়া আনিলে বলেন, ঘাটের মরা, হাড়ি নামাতে গিয়ে মরে যাক, আর কি? বালক দেখিলে বলেন, দুধ খেগো ছেলের ভারী অভাব কি না, তাই ওর জন্যে এবার ঝিনুক বাটি ধুতে বসি। মোট কথা, তাহার শুদ্ধান্তপুরে প্রবেশ লাভের অধিকার আজ পর্যন্ত কেহই পায় নাই। বাহিরের রোয়াকে পা ঝুলাইয়া বসিয়া ভাবিতেছিলাম। কি ভাবিতেছিলাম কে জানে। নবীন আসিয়া রোয়াকের একপাশে বসিল। নবীন বামুনের ছেলে। আমাদের পাড়ায় বিশুদ্ধ হিন্দু চপ, পবিত্র পাঁটার ঘুগনি, পটল ভাজা ও পলতার বড়া ফেরি করিয়া বেড়াই। ছেলে বুড়ো সকলেই তাহার খদ্দের। কহিলাম, কি নবীন, ব্যবসা কেমন চলছে? আগে আপনাদের দয়ায় ভালোই। একটা ভারী মুশকিলে পড়েছি বাবু। দেশ থেকে একটা মেয়ে লোক এসে ধরে পড়েছে, চাকরি করে দিতে হবে। ভালো ব্রাহ্মণের মেয়ে, দুঃখী বিধবা। কোথায় যে রাখি, কি যে করি। অথচ আমারও আবার দেশে না গেলেই নয়। ধান পান সব যেতে বসেছে। আপনার শুনেছিলাম রাঁধবার লোকের প্রয়োজন, দয়া করে যদি রাখেন তাই বলছি। মেয়ে লোকের প্রয়োজন নাই স্পষ্ট করিয়া বলিলাম না। কহিলাম, কাজ পারবে? আগে তার পারবে না, বাঙালির মেয়ে। সত্যি কথা বলতে কি বাবু, দেশের ঘরে ওর রান্নার তারিফ ছিল খুব। ভাই ভাজও ভাত দেয় না, তাই এসেছে শহর বাজারে দুটো অন্নের চেষ্টায়। বয়স কত? আগে তা অনেক, বলিয়া নবীন জিনিসটাকে একটা নির্দিষ্ট অনুমানের উপর ছাড়িয়া দিল। কহিলাম, বেশ, বাড়ির ভেতরে নিয়ে যাও, যদি পছন্দ হয়। হইবে নাই জানিতাম। আধ ঘণ্টার মধ্যে নবীন রাঁধুনি লইয়া হাজির। দেখিয়া তো চক্ষু স্থির। গৃহিণী আপত্তি করিলে দোষ দেওয়াও যায় না। গৃহিণী কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চাহিয়া চাহিয়া তাহার আপাদমস্তক নিরীক্ষণ করিয়া কহিলেন, এই বামনি, খুঁজে খুঁজে আর লোক পেলে না? কথার উত্তর যোগাইতে পারিতাম কিনা সন্দেহ। উদ্ধার করিল নবীন। হাত জোর করিয়া আগাইয়া আসিয়া কহিল, আশা করে এসেছে, নৈরাশ করবেন না মা। আপনিও ব্রাহ্মণ কন্যে, মাতৃতুল্য। মায়ের কাছে মেয়ে থাকবে, তার আর ভাবনা চিন্তের কি আছে? গৃহিণী অবশ্য আর ঘোমটা টানিয়া সরিয়া দাঁড়াইয়াছিলেন। আধুনিক মেয়েদের মতো বেহায়া তিনি নন। ধোপা নাপিত,
মুদি গোয়ালা সকলকেই পুরুষোচিত সম্মান দিয়া থাকেন। নবীন কিন্তু ঘোমটা অগ্রাহ্য করিয়া আরো কাছে সরিয়া আসিয়া কহিল, মনে দ্বিধা করবেন না মা, রেখে বুঝবেন মেয়ে আপনার কেমন। মা বাপ আপনারা, পেটের মেয়ে দুদিন বাপের ঘরে এসে ঠাঁই পাবে না মা। মনে হইল পিতৃকন্যার সম্বন্ধ পাকা করিয়া লইতে নবীনের নিজেরও গরজ কম নয়। উত্তরে গৃহিণী যাহা জনান্তিকে বলিলেন, আমাকে আর উচ্চারণ করিবার ক্লেশ স্বীকার করিতে হইল না। নবীন একতলায় থাকিলেও তাহার শুনিতে পাওয়ার বাঁধা ঘটিত না। নবীন সে কথার উত্তরে সোৎসাহে কহিল, কেন মা, আপনার ঘরে কি খ্যাংরা নেই? মুড়ো খ্যাংরা এতটুকু বেচাল দেখলে দেবেন ঠিক করে। অফিসের বেলা হয় দেখিয়া চলিয়া গেলাম। একটা শক্তপোক্ত লোক পাইলে সংসারের সুবিধা যথেষ্ট, কিন্তু ওকালতি করিয়া বিপদ বাড়াইলাম না। থাকিবে না, বাড়ার ভাগ আমাকে ছেলেপুলের সামনে না হোক কতকগুলা কটু কথা শুনিতে হইবে। সন্ধ্যাবেলা বাড়ি আসিয়া দেখি জগতে অঘটনও ঘটে, যাহা কোনোদিন দেখিয়াছি কিনা সন্দেহ। গৃহিণী কোলের মেয়েটাকে কোলে করিয়া ঘুম পাড়াইতেছেন। নিম্নতন কয়টি শান্তির অবতর হইয়া কাছে বসিয়া আছে। অদূরে সংসার তরণীর নূতন মাঝি বঁটি পাতিয়া কুটনা কুটিতেছে। নবীন মিথ্যায় এতদিন ফেরিওয়ালাগিরি করে নাই, গছানো বিদ্যাটা শিখিয়াছে, বেশ দেখিতেছি। একটা শান্তির নিঃশ্বাস ফেলিয়া সিঁড়ি বাহিয়া উঠিয়া গেলাম। দেখি গৃহিণী নবীনা প্রেয়সীর মতো পিছনে পিছনে উঠিয়া আসিয়াছেন। একগাল হাসিয়া কহিলেন, খাসা মানুষটা, খাসা পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আমাদের মতন আচার বিচার, কাজের ব্যবস্থাও দিব্যি, জানো গা। মনে হইল কোথা হইতে একটা মলয় বাতাস আসিয়া গায়ে লাগিল। কিন্তু দাম্পত্য ধর্মের সনাতন নীতি রক্ষার্থে মুখের উপর তাচ্ছিল্যের ভাব টানিয়া আনিয়া কহিলাম, হ্যাঁ, এখন রান্নাটা অখাদ্য না হলে তবে। গৃহিণী ভ্রুভঙ্গি করিয়া একটু হাসিলেন, বোধহয় কিছু বলিতে উদ্যত ছিলেন। দ্বারের পাশে শান্তির বাতাস আসিয়া দাঁড়াইল। দুই হাতে ধুমাইমান 2 পেয়ালা চা। গৃহিণী হাত বাড়াইয়া পেয়ালা দুটি লইয়া কহিলেন, মরণ আর কি, আমার আবার বাবুর মতন ওপরে চা না কেন? রান্নাঘরের কোণে বসে কাঁসার ঘটি করে তো খেয়ে মরি, তা এনেছ যত্ন করে, দাও। রাঁধুনি রহিয়া গেল। বাড়িতে আজকাল সর্বদাই শান্তির বাতাস বহিতেছে। রাঁধুনিগিরি করিয়াই কর্তব্য সারে না। মেয়েটা বাড়ির লোকের মতো সকল কাজ করিয়া বেড়াই। কাজেই ঝামেলা কম বলিয়া গৃহিণীর চিৎকারও কতকটা সীমাবদ্ধ। ছেলেগুলা ফর্সা জামা পরিতে পাই, দিবা রাত্রি ক্ষুধার আবেদন জানাই না। মাঝে মাঝে তেল সাবানও জোটে দেখিতে পাই। আমাকেও অফিসের বেলা হইলে করুণ মিনতি ভরে ভাত চাহিয়া আধ জ্বলন্ত ভাতের সহিত জ্বলন্ত মুখের মুখ নাড়া খাইতে হয় না। পরিপাটি করিয়া প্রস্তুত অন্ন ব্যঞ্জন না চাহিতেই মেলে। কাপড়খানা আলনাই পাওয়া যায়। ঘরের কোণে জড়ো করা কাপড়ের স্তূপ হইতে বহু কষ্টে সংগ্রহ করিতে হয় না। যেখানেই চোখ পড়ে লক্ষ্মীশ্রী ফিরিয়াছে মনে হয়। বেশি বলিয়া সন্দেহভাজন হইতে চাহি না। মোট কথা, মেয়েটার গুছাইয়া সংসার করিবার হাত আছে বোঝা যায়। গৃহিণী আনন্দে গদগদ হইয়া বলেন, বামুন মেয়ে কিরকম যে ছেলে ভালোবাসে, কদিন এমনই বশ করে নিয়েছে মনে হবে যেন ওর হাতেই মানুষ। নাওয়া খাওয়া আঁচানো জামা পরানো সব বামুন দিদি। রোজ গল্প শোনা চাই, পেয়ে বসেছে একেবারে। বামুন মেয়েরও শরীরে আলিস্যি নেই বাবু, খোকাখুকু বলতে অজ্ঞান। তাহার মুখে অপরের গুণকীর্তন, অনভ্যস্ত কানে মধু বর্ষণ করে। 2 বেলা ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাই, কিন্তু ভগবান নামক জীবটি কৃতজ্ঞতায় ভুলিবার মতো কাঁচা ছেলে নয়। সেই কথাই বলিতেছি। অফিস হইতে ফিরিতে রাত্রি হইয়াছে যথেষ্ট। শীতের রাত। বাড়ি গিয়া গরম চায়ের পেয়ালাটা কেমন মোলায়েম সম্বর্ধনা করিবে তাহাই চিন্তা করিতে করিতে দ্রুত আসিতেছি।
বাড়ি ঢুকিয়াই কিন্তু কেমন একটা বিপরীত ভাব লক্ষ্য করিলাম। কোলের মেয়েটা অতীত প্রথানুসারে দালানে পড়িয়া কাঁদিতেছে। নেলাখাপা ভাইটিকে কোলে লইয়া তাহার দিদি বিরস মুখে জানালা ধরিয়া দাঁড়াইয়া আছে। ঘরগুলা অন্ধকার, বোধহয় সন্ধ্যা পড়ে নাই। রান্নাঘরে উঁকি দিতেই ব্যাপার বুঝিলাম। গৃহিণী আজ অন্নপূর্ণা। বামুন মেয়ের বোধ করি অসুখ। আহা, মানুষের শরীর তো, রোগ হইবে না এমন কি লেখাপড়া আছে? মৌখিক ভদ্রতা করিয়া বলিলাম, তুমি রাঁধছ যে, বামুন মেয়ে কোথায়? গৃহিণী সংক্ষেপে কহিলেন, জমের বাড়ি। স্থানটা বিশেষ সুবিধাজনক নয়, পথ জানা নাই যে ডাকিয়া আনিব। অগত্যা কিছু বলা দরকার বোধে বলিলাম, তা তুমি এই শরীরে আজ নয় থাকতো। অন্নপূর্ণা সবিনয়ে শুধাইলেন, শরীর খারাপ বলিয়া বসিয়া থাকিলে এই রাবণের গোষ্ঠীর পিণ্ড সিদ্ধ করিবে কে? তা বটে, এত বড় সমস্যাটা ভাবিয়া দেখি নাই, কিন্তু যে করিত আসলে তাহার হইল কি? মেয়েগুলার কাছে সদুত্তর পাইলাম না। শুধু জানিতে পারা গেল, বামুন দিদি কাঁদিতে কাঁদিতে কাপড় চোপড় লইয়া চলিয়া গিয়াছে। বলিতে গিয়া ফুঁটিটা নিজেই কাঁদিয়া বাঁচে না। বেশিক্ষণ অবশ্য অন্ধকারে থাকিতে হইল না। গৃহিণী মুখ খুলিলেন, বামুনের মেয়ে হয়ে এমন দুষ্প্রবৃত্তি? আঁশবটি দিয়ে কেটে দুখানা করলে তবে উচিত শাস্তি হয়। নবনে মুখ পোড়াকেও বলি, বিয়ে করব, ঘর সংসার হবে বলে লোভ দেখিয়ে এখন যে সরে পড়লি, এ কি ধম্মে সইবে? মনে মনে ভাবিলাম, সহিবে না আবার, খুব সহিবে। বৃথাই কি নবীন এই পুণ্যভূমিতে জন্মাইয়াছে? ধর্ম এখানে সর্বংসহা। হতভাগী বামুন মেয়ে, দূর হোক তাহার কথা। গৃহিণীর গায়ের ঝাল মিটে নাই, তখনও বকিতেছিলেন, আচ্ছা দেখব দেশের ভাত কদিন খাস, এ পাড়ায় কি আসতে হবে না? এত বড় জোচ্চুরি করে পার পাবি? তা নূতনত্ব সে বিশেষ কিছু করে নাই। অল্প বয়সী বিধবা মেয়ে ভাই ভাজের দুর্ব্যবহারে কষ্ট পাইতেছিল, হয়তো মমতাবশেই আনিয়াছিল চাকরি জুটাইয়া দিবে বলিয়া। তাহার পর সচরাচর যাহা ঘটিয়া থাকে তাহাই ঘটিয়াছে, এবং সেইটুকুই নবীন চাপিয়া গিয়াছে। তা নিতান্ত পাষণ্ডের মতো ব্যবহারও সে করে নাই। অনাথা স্ত্রীলোককে দেখিয়া শুনিয়া একটা ভব্যযুক্ত বাপের বাড়ি রাখিয়া গিয়াছে। সে যাক, মেয়েটা কয়দিনের সেবা যত্নে এমন আপনার করিয়া লইয়াছিল যে এতদূর অধপতনের সংবাদেও বটি কাটা করিবার প্রস্তাবটাই তেমন সায় দিতে পারিলাম না। বরং এই শীতের রাত্রে সহায় সম্বলহীন অবস্থায় কোথায় বসিয়া কাঁদিতেছে ভাবিয়া মমতা হইল। না বলিয়া পারিলাম না, এই পৌষ মাসের রাত্রে না তাড়ালেই হতো, দিনের বেলা দেখে শুনে কোথাও চলে যেত। একটা রাতে কি আর ক্ষতি হতো তোমার? গৃহিণী খুন্তি ফেলিয়া সদর্পে কহিলেন, কেন, কিসের জন্যে? একটা রাতি বা রাখবো কেন? আমার পুণ্যের সংসারে ওসব পাপ এক দণ্ডও রাখব না। পৌষ মাস তো বয়েই গেল, ও জঞ্জাল ঝেঁটিয়ে বিদায় করলেও পাপ নেই। সত্য বটে, বলিবার কিছু নাই। শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প পুণ্যভূমি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে নেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে নেবেন।